মডেল 3 আমরা তো পড়েছি। মডেল 3 আর বেসিক্যালি তার সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিমিলার। সেই জন্য সেগুলোকে বলেছিলাম যে তোমাদেরকে নিজে থেকে পড়ে নিতে, কারণ ওগুলো পড়লেই বুঝতে পারবে। হয়তো পুজোর মধ্যে পড়তে পারোনি, তো যদি এখন যদি সময় পাও তাহলে ওগুলোকে দেখে নিও, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কি লেখা আছে? ইনভেন্টরি ম্যানেজমেন্ট মডেল প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ইন ইনভেন্টরি মডেল কন্ট্রোল। বাহ, ঠিক আছে, দেখা গেছে। শোনো, তাহলে যেটা হচ্ছে যে আগের যে মডেল 3, যেটা মডেল 3 নাম্বারটা ঠিক আছে তো? মানে যেটা বলছো আমি নাম্বারটা দেখিনি, সেই জন্য জিজ্ঞাসা করছি সেটা ঠিক নাম্বার কিনা। তো মডেল 3 যদি আমরা তো সে বললাম, তাহলে ওইটা দেখা হয়েছে। এরপরে কি করবে, যে বাকি যে মডেল গুলো আছে সেগুলো হচ্ছে সিমিলার, শুধুমাত্র দেখবে যে মডেল নাম্বার 6 যেটা আছে দ্যাট ওয়ান ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্ট। কারণ মডেল 6 উই হ্যাভ টু অবজেক্টিভ ফাংশনস, সরি, টু কনস্ট্যান্ট, সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন, বাট দেয়ার আর টু কনস্ট্যান্ট। তো সেই জন্য একটু চেঞ্জ আছে। তা ওই পর্যন্ত নিজেরা একটু দেখবেন। এই তো এখন তো পুজো শেষ হয়ে গেল, আবার কালী পুজো আছে, তো এই কদিনের মধ্যে ওগুলো প্রত্যেকটাকে পড়বেন। পড়ে কোনো মডেলে যদি প্রবলেম হয় সেটা বললে আমি আবার বোঝাবো আর কি। মানে মডেল 6 যেটা আছে সেটাতে অসুবিধা হতে পারে, আদারওয়াইজ হওয়ার কথা না। বাকিগুলো সব একই রকম, সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার মডেল, সিমিলার টেকনিক, এই সমস্ত আছে। তো আজকে আমরা পড়বো ধরো মডেল 7। হ্যাঁ, মডেল 7, and that one is application in inventory control. Application, which type of application? The application of dynamic programming in inventory control. Okay, মানে application means the application of dynamic programming in inventory control. That means how we can solve the inventory problem using dynamic programming. তো তোমাদের কি ইনভেন্টরি কন্ট্রোল কি শুরু হয়েছে, পড়ানো স্টার্ট হয়েছে? রঘুবাবুকে স্টার্ট হ্যাঁ করেছে একটা ইনভেন্টরি? ক্লাস হয়েছিল আরজি স্যারের। মানে ওই আচ্ছা, হ্যাঁ প্রথমেরটা প্রথম হ্যাঁ আর কি, স্যার জাস্ট একটা প্রথম। ক্লাস হয়েছে, হ্যাঁ, প্রথম প্রথমে ইন্ট্রোডিউস করেছে। শুধু আচ্ছা, শুরু হয়েছে। হ্যাঁ ঠিক। তো বেসিক্যালি দেখো আরেকটু পড়বে আর কি। তো ওইখানে যে ইনভেন্টরি কন্ট্রোল যে চ্যাপ্টার আছে, দ্যাট ওয়ান ইজ এ ফুললি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস, ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট, ম্যাথামেটিক্যাল মডেলিং, লট অফ ম্যাথামেটিক্স আর দেয়ার। তো সেটা দুই ধরনের পড়ানো হয় অ্যাকচুয়ালি, সিলেবাসে আছে। ওয়ান ইন ডিটারমিনিস্টিক মডেল, মিনস আওয়ার কনভেনশনাল মডেল, that means all the things are certain, that means the demand, price, cost, all these things are certain. And another thing is the uncertain thing, that means there is uncertainty about the demand. It is very natural, তাই না, যে কোনো একটা প্রোডাক্ট তুমি বানিয়েছো, তো সেটা কত বিক্রি হবে কোনো পার্টিকুলার ডে বা পার্টিকুলার মান্থ, যাই তুমি টাইম ডিউরেশন ধরো না কেন, সেই পার্টিকুলার টাইম ডিউরেশনে ওইটা সেল হওয়ার চান্স কত, প্রবাবিলিটি কত, বা কত ডিমান্ড আছে, সেটা আমরা যদি ক্যালকুলেট করি, তো সেইটা হচ্ছে আনসার্টেন থাকে। তো সেই জন্য দেখবে ফার্স্ট যে পার্টটা আছে সেখানে পড়ানো হবে তোমার ডিটারমিনিস্টিক মডেল, সেকেন্ড পার্টে আছে প্রবাবিলিস্টিক মডেল। সেইখানে আবার আছে যেটা আমাদের সিলেবাসে নেই, কোথাও সিলেবাসেই নেই, সেটা হচ্ছে ফাজি ইনভেন্টরি কন্ট্রোল। তো ফাজি ইনভেন্টরি কন্ট্রোল মিনস হচ্ছে সেখানে আবার আছে যে ফাজি ম্যাথামেটিক্স ইনক্লুড করা আছে, সেটাও আনসার্টেনটি, আনাদার টাইপ অফ আনসার্টেনটি, বাট দ্যাট ফাজি ম্যাথামেটিক্স ইজ ইনক্লুডেড। তো সেই জন্য দেখবে ইনভেন্টারি হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট হচ্ছে একটা বিশাল বড়, ভেরি লার্জ সাবজেক্ট। কেন ভেরি লার্জ সাবজেক্ট? কারণ সেটা এইখানে আমি যে প্রবলেমটা করবো সেটা একটা পার্টিকুলার টাইপের প্রবলেম, সেই জন্য লার্জ ব্যাপারটা বুঝতে পারবে না। কিন্তু যখন রঘুবাবু পড়াবে দেখবে ডিফারেন্ট মডেল ধরে ধরে পড়াবে, তখন নিজেদের মাথাতেই আসবে দেখবে যে এটা যদি এরকম চেঞ্জ করি তাহলে আরেকটা প্রবলেম হবে, এটা যদি এরকম কনসিডার করি আনাদার প্রবলেম উই ক্যান ক্রিয়েট অর ডিফাইন, এরকমের তোমাদের নিজের নিজের মাথাতেই চলে আসবে দেখবে। তো সেই হচ্ছে ইনভেন্টারিতে কত পেপার পাবে, যখন যদি এখন গুগলে সার্চ করো, হ্যাঁ, তাহলে দেখবে মোর দ্যান 1000 বা তার চেয়ে বেশি পেপার পাবে, 1000-এর বেশি পেপার পাবে। তো আমাদের আগে স্যার ছিলেন মনোরঞ্জন মাইতি স্যার, উনি উনি ইনভেন্টারিতে কাজ করেছেন, প্রচুর তার রিসার্চ পেপার আছে। শ্যামরবাবু কিছুটা করেছেন, শ্যামরবাবু নিজে পিএইচডি হচ্ছে ইনভেন্টারি কন্ট্রোলে। তো এরকম করে আমাদের দেশে এবং ফরেনে বহু লোকে ইনভেন্টারি কন্ট্রোল তার উপরে কাজ করে।
কিন্তু দেখো যে বড় যে পিকচার গুলো দেওয়া আছে সেখানে লেখা আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট আর কন্ট্রোলের মধ্যে একটু ডিফারেন্স থাকে। ম্যানেজমেন্ট মিনস হচ্ছে পুরো ম্যানেজ করার ব্যাপার, পুরো সিস্টেমকে ম্যানেজ করার জন্য ব্যাপারটা, যারা ম্যানেজমেন্ট স্টাডি করে তাদের একটা ব্যাপার। কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকছে দ্য ম্যাথামেটিক্যাল থিংস, ম্যাক্সিমাম প্রফিট কত হবে, মিনিমাম লস কত হবে, এই সমস্ত যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন গুলো ম্যাথামেটিক্স এর লোকজন করে থাকে, যেহেতু ম্যাথামেটিক্স লোক ম্যাথামেটিক্স জানে। আর সেইটাকে জেনারেলি কন্ট্রোল বলা হয়। আর ম্যানেজমেন্ট হচ্ছে যে ব্রডার সেন্স, ঠিক আছে, ইন্টার থিংস হচ্ছে ম্যানেজমেন্ট। তো রাইট সাইডে যে পিকচারটা আছে দেখো, সেখানে সেই ছোট 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 করে অনেকগুলো দেওয়া আছে, এগুলোকে জুম করলে বড় করে দেখতে পাবে পিকচারকে। তো সেইখানে লেখা আছে, হয়তো নাও পড়া যেতে পারে, কিন্তু প্রত্যেকটা যে গোল গোল দেওয়া আছে সেখানে এক একটা টার্মস আছে, এক একটা প্যারামিটার আছে যা ইনভেন্টারি ম্যানেজমেন্টের সঙ্গে কানেক্টেড। তো সবগুলোকে পড়তে হয়। তো সেই জন্য এটা হচ্ছে একটা ভেরি বিগ তোমার টপিকস অফ অপারেশন রিসার্চ, ঠিক আছে, ভেরি ভেরি বিগ তোমার টপিকস ফর অপারেশন রিসার্চ। তো সেই জন্য যদি ইন ফিউচারে তুমি যদি ইনভেন্টারি কন্ট্রোল নিয়ে বা ইনভেন্টারি ম্যানেজমেন্টে যদি স্টাডি করতে চাও, তাহলে একটা বিগ তোমার স্কোপ আছে, একটা বিশাল বড় স্কোপ আছে। মানে রিসার্চের জন্য স্কোপ আছে। রিসার্চ করে কি করতে পারো তুমি, ইনভেন্টারি উপরে যদি ভালো ভালো রিসার্চ করতে পারো, তাহলে তুমি ধরো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও চাকরি পেতে পারো। মানে আমাদের একজন স্টুডেন্ট তোমার আইটি খড়গপুর থেকে ইনভেন্টারিতেই রিসার্চ করেছে, পরে আইটি মুম্বাইয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে মানে প্রফেসর। হ্যাঁ, এখন প্রফেসর হয়ে গেছে, সে অনেকদিন আগে স্টুডেন্ট। তো সেইভাবে ম্যানেজমেন্টে আমাদের ওয়ার করলে পারে, অপারেশন রিসার্চ করলে পারে, সেখানে চাকরি করতে পারবে আর কি। তো সেই একটা বিশাল ভালো একটা স্কোপ আছে, জাস্ট একটা সিঙ্গেল চ্যাপ্টার উপরে ডিপেন্ড করে। এনিওয়ে, তো অ্যাকচুয়ালি ইনভেন্টরি কন্ট্রোল মিনস দ্য স্টক ম্যানেজমেন্ট বেসিক্যালি। স্টক ম্যানেজমেন্ট মিনস ধরো আমরা যদি একটা ওষুধ দোকান ভাবি, তাহলে একটা ধরো মেডিসিন শপে কি থাকে, বিভিন্ন ধরনের ওষুধ থাকে, বিভিন্ন ধরনের মেডিসিন থাকে, তাই না? ধরো আমাদের সেই জ্বরের ওষুধ বললেও চাইলে দিয়ে দেয়, সে ক্যালপল মনে করো। পেট গন্ডগোল হলে আমরা ধরো কি খাই, ভুলে গেলাম, মেট্রোজিল, হ্যাঁ, নরফ্লক্স, এই সমস্ত খাই। তারপরে ধরো কফ সিরাপ। তো এরকম বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক, লট অফ থিংস আর দেয়ার ইন মেডিকেল শপ। তো ওরা দেখবে এখন অনেক অনেক বড় বড় দোকানগুলোতে কম্পিউটার ইউজ করে, তো সেখানে ম্যানেজ করে যে তুমি যে মেডিসিনটা কিনছো তার একটা বিল দিয়ে দিল, তাহলে সেখান থেকে কিন্তু অনলাইনে ইজিলি বোঝা যায় যে কত স্টক তার থাকছে। তো স্টক কত থাকছে, শেষ হয়ে আসলে সেটাকে অর্ডার প্লেস করা হচ্ছে, তারপরে স্টক মেনটেন করা হচ্ছে, এই সমস্ত টোটাল যে স্টক মেনটেনেন্স, ডিমান্ড, সমস্ত হিস্ট্রি, মানে পার ডে কত সেল হচ্ছে, মানে ডিমান্ড কত থাকছে, সমস্ত হিস্ট্রি কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে এখন বার করা হয়। কিন্তু সেই সফটওয়্যার ডিজাইন করা আছে বেসড অন দিস ইয়োর নলেজ অন ইনভেন্টারি ম্যানেজমেন্ট। তো সেইভাবে সফটওয়্যার বানানো হয়েছে, এখন সুবিধা হচ্ছে। কিন্তু আমরা যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর একটা যেটা করে থাকি, যে স্টক কতটা রাখলে পারে ম্যাক্সিমাম প্রফিট হবে, তার একটা এক্সাক্ট ক্যালকুলেশন আমরা দিয়ে থাকি। মেডিক্সের সবগুলোতে কি করে, তারা একটা প্র্যাকটিক্যালি এটা সেল করে উইথাউট এনি ক্যালকুলেশন। অত স্টক কতটা রাখলে তার ম্যাক্সিমাম প্রফিট হবে, অত কিছু হিসাব না করে মোটামুটি একটা রাফলি তারা অর্ডার দেয়, দিয়ে করে। এখানে আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে বলে দিতে পারবো যে উইচ ওয়ান ইজ দ্য অপটিমাম ইনভেন্টারি অর অপটিমাম অর্ডার কোয়ান্টিটি, তুমি কতটা পার ডে পারচেজ করলে পারে তোমার ম্যাক্সিমাম প্রফিট হবে। সেই ক্যালকুলেশনটা এখানে আমরা বলতে পারি, ক্যালকুলেশন করে বলতে পারি which one is the maximum profit for a particular stock। তো এখানে ধরো আমি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি বলবো, সেই প্রবলেমটা এখানে লেখা আছে দেখো এক্সাম্পল হিসাবে। সেই প্রবলেমটা রিড আউট করছি, এক্সপ্লেন করছি, করে সলভিং টেকনিক ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক সেটা আমরা দেখাবো। তো এখানে দেখো যে ম্যান ইজ এনগেজড ইন বাইং এন্ড সেলিং identical items, means same item. He operates from a warehouse that can hold 500 items. Warehouse means যেখানে স্টক আমরা রাখতে পারি, বা গোডাউন আমরা অনেক সময় বলে থাকি, যেখানে 500 খানা আইটেম রাখা যাবে। ঠিক আছে, মানে ধরো একটা ধরে নিচ্ছি যে যেখানে আমরা রাখবো সেটা 500 আইটেমস উই ক্যান স্টোর, সেটা বেশি হতে পারে, কম হতে পারে। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে সুবিধার জন্য, মানে পুরো মেথডটা ইজিলি তোমার এক্সপ্লেন করার জন্য আমরা ধরে নিচ্ছি যে অনলি ওয়ান আইটেম ইজ স্টোর ফর দ্য বাইং অ্যান্ড সেলিং। ঠিক আছে, একটা আইটেম আমরা ধরছি, নট মাল্টিপল আইটেম। তো এটাকে জেনারেলাইজ করলে আমরা মাল্টিপল আইটেমেও করতে পারবো, সামেশন ইউজ করে করে করা যাবে। তারপর দেখো বলা আছে ইচ মান্থ ক্যান সেল এনি কোয়ান্টিটি দ্যাট হি চুজেস আপ টু দ্য স্টক।
at the beginning of the month. ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা মাসে সে কত আইটেম অবধি সেল করতে পারবে, মানে ম্যাক্সিমাম করতে পারবে, যতটা স্টক আছে সেই পর্যন্ত সে স্টক করতে পারবে। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন করে নেওয়া হয়েছে, ইচ মান্থ হি ক্যান বাই অ্যাজ মাচ অ্যাজ হি উইশেস ফর ডেলিভারি at the end of the month, so long as his stock does not exceed 500 item. তো এটা হচ্ছে একটা, দেখো যেখানে স্টক করবে সেই স্টকের যেহেতু ক্যাপাসিটি 500, তো সেই জন্য সে প্রত্যেক মাসের শুরুতে একটা আইটেম, যে আইটেম সে ধরো সেল করছে সেটাকে কিনে রাখবে, প্রত্যেক মাসের শুরুতে কিনবে, মানে মাসে একবার কিনবে, মাসের শুরুতে কিনে নেবে। এবার মাসের শুরুতে যখন কিনবে তখন কি হচ্ছে, আগের মাসে কিছু স্টক থেকে যেতে পারে, ধর আগের মাসে যত স্টক ছিল সেটা পুরোটা বিক্রি হয়নি, তো সেই আগের মাসে যদি 200 আইটেম যদি থেকে থাকে, তাহলে এই মাসে শুরুতে কত কিনতে পারবে, এই মাসের স্টার্টিং এ সে 300 আইটেমস কিনতে পারবে, তার বেশি কিনতে পারবে না, কারণ হচ্ছে যে যে স্টক ওয়্যার হাউস আছে, যে গোডাউন আছে, দ্যাট ক্যাপাসিটি ইজ 500। তো সেটা এখানে বলা আছে যে প্রত্যেকটা মাসের শুরুতে সে যে কোনো অ্যামাউন্ট কিনতে পারবে, সে যতটা চাইবে, বাট ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইজ 500, তো সেটা যেন এক্সিড না করে, সেটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া। এবার দেখো এখানে কি ডেটা দেওয়া আছে, তো ফর দ্য নেক্সট 4 months হি হ্যাজ দ্য ফলোইং এরার ফ্রি ফোরকাস্ট অফ কস্ট সেল প্রাইস। তো নেক্সট যে 4 মাসের জন্য একটা ফোরকাস্ট আছে, আগে থেকে ধরো বলে দেওয়া আছে, প্রিভিয়াসলি বলে দেওয়া হচ্ছে। কি কি বলা আছে না, তো এখানে দেখো ফার্স্ট রোতে হচ্ছে আই, মানে মান্থ রিপ্রেজেন্ট করছে, তারপর হচ্ছে কস্ট, তারপর হচ্ছে সেল প্রাইস। তার মানে ফার্স্ট যে মান্থ আর কি, এখানে ধরো আই কিন্তু আমাদের ইন্ডেক্স, মানে পরের যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন বোঝানোর জন্য কিন্তু এখানে ওই আই 4 3 2 1 করে দেওয়া আছে। বেসিক্যালি এখানে নোটেশনটা ওরা যেখান থেকে আমি নিয়েছিলাম সেখান থেকে খুব ভালো করে লিখতে পারিনি, এনিওয়ে। তো একটা মনে করো যে ফার্স্ট যে কালাম, ফার্স্ট কালামে কি আছে, ফার্স্ট কালামে আছে 4 27 28, তাহলে 27টা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টের জন্য 4, বাট দিস রিপ্রেজেন্টস দ্য ডেটা ফর ফার্স্ট মান্থ। তো কস্ট কত হচ্ছে না, তো কস্ট হচ্ছে 27 আর সেল প্রাইস হচ্ছে 28, মানে সে ধরো আগে আর কি 4 মাসের আগে সে একটা ফোরকাস্ট ধরো পেয়েছে, বা বলতে পারো যে জেনেছে, এরার ফ্রি বলছে, মানে একদম এক্সাক্ট আমার ফোরকাস্টটা পেয়েছে, যেখানে যে প্রথম মাসে তোমার 27 টাকা করে কিনবে আইটেম গুলোকে, পার আইটেম ধরো 27 রুপিস তার হচ্ছে প্রাইস, আর সেটাকে বিক্রি করতে পারবে 28 টাকায়। সেকেন্ড মান্থে কি হবে না, তো তার কস্ট হচ্ছে কিনবে ধরো 24 রুপিসে, সেই প্রোডাক্টটাই 24 রুপিসে পাওয়া যাবে, সেল করবে তাহলে সে 25 রুপিসে, মানে একটা একটা করে লাভ হচ্ছে। দেখো তার থার্ড মান্থে কি হচ্ছে, 26 রুপিসে কিনবে, বাট হি ক্যান সেল 25 রুপিস, মানে 1 টাকা কমই বিক্রি করবে। তারপরে দেখো হচ্ছে 28 টাকায় কিনবে, 27-এ সেল করবে, এখানে 1 টাকা লসে সেল করবে। তো এরকম ধরো সে বুঝে নিল, মানে যে তোমার প্রফিট হবে লস হবে এই সমস্ত একটা ব্যাপার। তা এরকম যদি হয় প্রফিট হয় লস হয়, তাহলে আমরা কি ভাবতে পারি যে আমরা পরের 2 মাসে তাহলে ব্যবসা করবোই না, যদি জেনে যায় যে যে প্রাইসে কিনতে হবে তার চেয়ে কম প্রাইসে সেল করতে হবে, তাহলে বিজনেস বন্ধ করে দেওয়া ভালো। কিন্তু একটা কি থাকে না, তো সেই দোকানটা যদি কন্টিনিউ তুমি না করো, তুমি ধর একটা দোকান খুলেছো, কোনো একটা প্রোডাক্ট তুমি বিক্রি করো, এবার মনে করো তুমি 2 মাস দোকান বন্ধ করে চলে গেলে, যে জানলে যে লস হবে বলে দোকান বন্ধ করলে, কিন্তু তখন কি হবে, কাস্টমার কি করে, যে এই দোকানটা বন্ধ, অর্থাৎ তোমার ওই প্রোডাক্টটা দরকার, তাহলে দেখি অন্য দোকানে পাওয়া যায় কিনা, অন্য দোকানে চলে গেলে গিয়ে দেখলে হ্যাঁ ওটা পাওয়া যাচ্ছে, সেই দোকানদার লসে বিক্রি করছে না প্রফিটে করছে, দ্যাট ওয়ান ডিফারেন্ট ইস্যু, বাট ইউ হ্যাভ দ্যাট আইটেম, তো ইউ ক্যান বাই দ্যাট আইটেম ফ্রম দ্যাট শপ। তাহলে সেই দোকান থেকে তুমি জিনিসটা পেয়ে যাচ্ছ কিনলে, এবার তুমি সেখান থেকে আবার কি হয়, দেখলে যে আরো অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তখন তুমি কি করলে, আগের দোকানটায় না গিয়ে এই পরের দোকানটায় কিনতে শুরু করলে। এটা হয়, এটা অনেকেই করে, আমিও করি। একটা দোকানে চিনতাম, সেখান থেকে কিনলাম, কিন্তু দেখা গেলো যে পরের দোকানে আরো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, মনে করো চপ খাচ্ছ একটা দোকান থেকে, চপ কন্টিনিউ খেয়ে যাও, দেখলে দোকানটা পরপর পরপর কদিন বন্ধ, তখন বললো দূর আর কতদিন চপ না খেয়ে থাকবো, ঠিক আছে আরেকটা দোকানে দেখি, গিয়ে হয়তো দেখলে যে ওই দোকানের চপের টেস্ট আরো ভালো, বাস তখন আগের দোকানটা বন্ধ হয়ে গেল, তুমি এই দোকান থেকে কিনলে, তাহলে সেটা হচ্ছে সেই দোকানদারের কিন্তু লস, একটা কাস্টমার হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য দোকান যদি তুমি 2 মাস বন্ধ করে দাও, সেটা কিন্তু একটা কাস্টমার কিন্তু তোমার শিফট হয়ে যাবে। তো সেগুলো ইনভেন্টারি কন্ট্রোল বা ম্যানেজমেন্টের মধ্যেকার সাবজেক্ট, যে কাস্টমারকে হাতছাড়া করতে হয় না। তো এনিওয়ে সেই জন্যই তোমার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড যে আইডিয়া আমাদের, যে বিজনেস বন্ধ করে বসে থাকবো, সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ঠিক না, লস হলেও হ্যাঁ আমাদের বিজনেস কন্টিনিউ করতে হয়, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো লাস্ট
লাইনে লেখা আছে ইফ হি কারেন্টলি হ্যাজ এ স্টক অফ 200 ইউনিটস, মানে একদম যখন মাসের শুরুতে তার ধরো 200 ইউনিটস আছে আগের থেকে, মনে করো কোন একটা মাসে শুরু করা আছে, মনে করো নভেম্বরের 1 তারিখে দেখলো তার হাতে 200 ইউনিট আছে প্রোডাক্ট। এবার কোশ্চেন আছে হোয়াট কোয়ান্টিটি শুড হি সেল অ্যান্ড বাই ইন দ্য নেক্সট 4 মান্থস, কত সে কিনবে কত সে সেল করবে নেক্সট 4টে মাসে, সেটা বার করতে হবে। ফাইন্ড দ্য সলিউশন ইউজিং ডিনামিক প্রোগ্রামিং। এখানে অন্য মেথডে প্রবলেম সলভ করা যায়, বাট উই উইল ইউজ দ্য ডিনামিক প্রোগ্রামিং টেকনিক টু সলভ দিস প্রবলেম। তাহলে বুঝতে পেরেছো যে 4টে মান্থের কস্ট আর সেলিং প্রাইস দেওয়া আছে। এবার আমরা কি করব, যে ইনিশিয়াল স্টক হচ্ছে 200, তাহলে প্রত্যেকটা মাসে আমরা কত ইউনিট কিনবো কত ইউনিট সেল করব সেটা আমরা দেখবো আর কি, সেটা বার করতে হবে 4টে মান্থের জন্য। তাহলে যেহেতু আমাদের ধরো ডিনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করে সলভ করতে হবে, এই মেথডটা আমরা ইউজ করছি, তো সেই জন্য আমরা বেসিক্যালি দেখো কি আমরা এখানে ডিনামিক প্রোগ্রামিং মেথডটাকে ইউজ করতে চাইছি টু সলভ দ্য প্রবলেম অফ ইনভেন্টরি কন্ট্রোল। এটা হচ্ছে প্রবলেমের মেন উদ্দেশ্য, মানে ডিনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে আমরা ইনভেন্টরি প্রবলেম সলভ করতে পারি সেটা দেখানো হচ্ছে। মানে ইনভেন্টরি প্রবলেম সলিউশনটা মেন আইটেম, আমাদের এম না, এম হচ্ছে যে হাউ উই ক্যান ইউজ দ্য ডিনামিক প্রোগ্রামিং টেকনিক টু সলভ ইনভেন্টরি কন্ট্রোল প্রবলেম, ঠিক আছে, প্রবলেম ইনভলভ ইন ইনভেন্টরি কন্ট্রোল, সেটা আমাদের হচ্ছে মেন এম। তো সেই জন্য আমাদের ডিনামিক প্রোগ্রামিং কথাটা মেনশন করছি, কারণ অন্য মেথডও তুমি অ্যাপ্লাই করতে পারো, মিন্স দিস প্রবলেম ক্যান বি সলভ ইউজিং অ্যানাদার মেথড। তো এখন ডিনামিক প্রোগ্রামিং যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তার কি ব্যাপার থাকছে, ডিনামিক প্রোগ্রামিং এর একটা যে ইস্যু সেটা হচ্ছে উই হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য স্টেট ভেরিয়েবলস অ্যান্ড দ্য রিকারশন ফাংশন, তাই না, রিকার্সিভ ফাংশন উই হ্যাভ টু কনস্ট্রাক্ট। তো বিফোর ডিফাইনিং দ্য রিকারশন ফাংশন উই ইউজ সাম নোটেশনস। এই নোটেশন গুলো একটু মনে রাখতে হবে, কারণ আমাদের যে প্রবলেম আমরা স্টাডি করবো সেখানে নোটেশন গুলো আমাদের বারবার বলতে হবে। তো এক্সআই অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট টু বি সোল্ড ডিউরিং দ্য মান্থ আই। এক্সআই অ্যামাউন্ট আমরা এক্সআই হচ্ছে রিপ্রেজেন্ট করছে যে নাম্বার অফ অ্যামাউন্ট অফ আইটেম উই হ্যাভ টু উই উইল বাই, ঠিক আছে, মানে কত অ্যামাউন্ট আমরা কিনবো সেটা হচ্ছে এক্সআই। ওয়াই হচ্ছে রিপ্রেজেন্টস দ্য ওয়াই আর রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট টু বি অর্ডার, ও সরি ভুল বললাম, এক্সআই রিপ্রেজেন্টস দ্য সোল্ড অ্যামাউন্ট, মানে কত আমরা বিক্রি করছি। ওয়াই হচ্ছে কতটা আমরা অর্ডার করবো কিনবো, ঠিক আছে, এক্সআই হচ্ছে সেল করা, ওয়াই হচ্ছে অর্ডার করা কেনা। বিআই হচ্ছে স্টক লেভেল, মানে কতটা আমাদের হাতে স্টক থাকছে সেটা হচ্ছে বিআই। তাহলে বিআই এর ভ্যালু কি হবে, কখনোই 500 এর বেশি হবে না। বিআই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 500। যদি আমরা কোনো কিছু না কিনে না বিক্রি করি তাহলে 500, আর কেনা টেনা যদি করো তাহলে কিনলে আর বিক্রি করলে কি হবে, কিনছো তুমি ধরো ওয়াই অ্যামাউন্ট আর বিক্রি করছে এক্সআই, তাহলে তোমার স্টক কত হবে, ওয়াই মাইনাস এক্সআই। তো তার সাথে ধরো সেটাও ম্যাক্সিমাম কত হবে তোমার, আর বিআই হচ্ছে ধরো তোমার হাতে থাকছে, সেটা আমি পরের বার বলছি। তো এই রিলেশন গুলো আমাদের একটা থাকবে, বিআই হচ্ছে ম্যাক্সিমাম স্টক, আচ্ছা পিআই হচ্ছে সেল প্রাইস, আর সিআই হচ্ছে পারচেস প্রাইস মানে কস্ট প্রাইস, ঠিক আছে, মানে সিআই অ্যামাউন্ট এত টাকা দিয়ে কেনা হচ্ছে আর পিআই হচ্ছে বিক্রি করা হচ্ছে। আর ক্যাপিটাল এইচ হচ্ছে ওয়্যার হাউস ক্যাপাসিটি, দ্যাট অন 500, এইচ ইজ দ্য 500। ব্যাস এই হচ্ছে নোটেশন গুলো মনে করার চেষ্টা করো, নাহলে আবার আমি বলবো, ঠিক আছে। তাহলে এক্সআই হচ্ছে কত অ্যামাউন্ট তুমি বিক্রি করছো, ওয়াই হচ্ছে কত অ্যামাউন্ট আমরা কিনবো, বিআই হচ্ছে স্টক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ আই, পিআই হচ্ছে সেল প্রাইস, সিআই হচ্ছে কস্ট, সিটা যদি কস্ট মনে রাখো পিআইটা সেল মনে রাখবে। এবার দেখো লেখা আছে লাস্ট লাইনে লেট এফ এন বি এন উইথ দ্য ম্যাক্সিমাম পসিবল রিটার্ন, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল রিটার্ন, যেহেতু আমরা ম্যাক্সিমাইজ করবো প্রফিটকে সেই জন্য ম্যাক্সিমাম বলা হচ্ছে। রিটার্ন মিনস হচ্ছে যে এন স্টেজ, যেহেতু এখানে এফ এন এক্স বি এন বলা আছে, তার মানে রিটার্ন ফ্রম দ্য স্টেজ এন, বা এখানে ধরো স্টেজ মানে হচ্ছে মান্থকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এরপরে দেখো আমরা কি করছি, ওই যে রিকারসিভ ফাংশন ইত্যাদি ডিফাইন করতে হবে, সেইখানে আমরা আসছি। তো দেখো ফার্স্ট লাইনে লেখা আছে স্লাইডে, উই কনসিডার আই ইকুয়াল টু 4 ফার্স্ট এন্ড আই ইকুয়াল টু 1 লাস্ট। তো এটাই বলছিলাম, যেটা নোটেশনের জন্য আই ইকুয়াল টু 4 মানে হচ্ছে ফার্স্ট মান, কিন্তু আই ইকুয়াল টু 4 থেকে আমরা শুরু করব, শেষ আই ইকুয়াল টু 1 এ যাব। এনিওয়ে এবার দেখো যে F1B1 একদম ফার্স্টের জন্য যখন আমরা করব, যখন আমরা শুরু করছি সেই সময়তে আমাদের রিকারসিভ ফাংশন কি আসবে না, তো i equal to 1 মানে একদম লাস্ট মান্থে যখন পৌঁছে যাব তখন হচ্ছে যে ম্যাক্সিমাম ওভার x1 y1 p1 xi মাইনাস c1 yi। কেন এটা না, তো x1 কি জিনিস, x1 হচ্ছে আমাদের বিক্রয়, না x1 হচ্ছে সোল্ড অ্যামাউন্ট,
কত অ্যামাউন্ট আমরা বিক্রি করলাম সেটা হচ্ছে x1, pi1 হচ্ছে সোল্ড প্রাইস, সেলিং প্রাইস, কত টাকায় বিক্রি করলাম। তাহলে টোটাল কত টাকায় আমরা বিক্রি করছি p1 x1। তাহলে x1 আইটেমকে পার আইটেমের প্রাইস হচ্ছে p1, বিক্রি করলে পাচ্ছি p1 x1 টাকা, এটা আমরা জানি, ক্লিয়ার। আর আমরা কি করেছি, কিছু তো আইটেম কিনেছি, কত অ্যামাউন্ট কিনেছি না, তো y1 অ্যামাউন্ট কেনা হয়েছে ওই মাসে। তাহলে y1 অ্যামাউন্ট কিনেছি, কত টাকা করে কিনেছি, c1 করে। তাহলে c1 y1 হচ্ছে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য, আর p1 x1 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দ্যাট মিনস হচ্ছে প্রফিট। তো সেই জন্য হচ্ছে আমাদের f1 b1 ইকুয়াল টু হচ্ছে দিস ওয়ান ইজ দ্য প্রফিট। এবং প্রফিট কি চাইছি আমরা, অলওয়েজ চাইছি উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। এবং ম্যাক্সিমাম করতে গেলে কার উপরে ডিপেন্ড করবে, ম্যাক্সিমাম ডিপেন্ডস অন x1 এন্ড y1, কারণ সে দুটোই তো ভেরিয়েবল। প্রাইস গুলো হচ্ছে দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, বোথ আর দ্য ফিক্সড অ্যামাউন্ট। ওকে, তো দ্য ভেরিয়েবল কোয়ান্টিটিজ আর x1 এন্ড y1। তো সেই জন্য x1 y1 এর উপরে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। ফর্মুলাটা বুঝতে পেরেছো যে p1 x1 রিপ্রেজেন্ট দ্য সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস, সেলিং অ্যামাউন্ট, c1 y1 হচ্ছে টোটাল কস্ট টু পারচেজ y1 আইটেম। বাস এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো কি হচ্ছে যে b1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু x1। ঠিক আছে, b1 হচ্ছে স্টক। তাহলে স্টক কি হচ্ছে, তুমি যে অ্যামাউন্ট কিনবে সেই অ্যামাউন্ট কি হচ্ছে, বা যে অ্যামাউন্ট বিক্রি করবে, সরি বিক্রিটা আমরা যদি বলি, তাহলে যে অ্যামাউন্ট বিক্রি করবে সেটা কিন্তু যত স্টক ছিল তার চেয়ে বেশি না কিন্তু। তাহলে স্টক হচ্ছে b1, বি মানে স্টক বলেছি, আর x1 হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যামাউন্ট আমরা বিক্রি করব, সোল্ড করব সেটা। তাহলে স্টকে যা আছে তার চেয়ে তো তুমি তো বেশি বিক্রি করতে পারো না, তো সেই জন্য x1 হচ্ছে b1 স্টকের চেয়ে সবসময় কম হবে বা সমান হয়ে যাবে, মানে পুরো স্টকে যা ছিল পুরোটা বিক্রি হয়ে যেতে পারে। তাহলে এই কন্ডিশন অলওয়েজ কিন্তু তোমার আমাদের ভ্যালিড হবে, যে b1 at any stage, b1 মানে বা ইন জেনারেল আমরা বলতে পারি bi গ্রেটার দেন ইকুয়াল টু xi। আবার দেখো কি হচ্ছে যে b1 এর উপরে x1 এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। আবার দেখো b1 হচ্ছে স্টক, মানে কোনো মাসে ধরো একদম শুরুতে 1 নভেম্বর, আমাদের আগের মাস থেকে দেখলাম সকালবেলা 1 নভেম্বরে যে আমাদের হাতে b1 অ্যামাউন্ট আছে। এবার আমরা কি করলাম না, তো আমরা y1 অ্যামাউন্ট আমরা অর্ডার দিলাম কিনবো। তাহলে কত হয়ে যাবে স্টক, তোমার কত হবে b1 প্লাস y1। তুমি ধরো সকালবেলায় দেখলে যে b1 মানে 200 ইউনিট হাতে আছে, তাহলে তোমার ক্যাপাসিটি কি হবে না, তো 500 ইউনিট হবে। তাহলে তুমি 300 ইউনিট অর্ডার দিতে পারো। তাহলে b1 200, y1 তুমি অর্ডার দিলে 300, টোটাল হচ্ছে 500। তাহলে ক্যাপাসিটি 500 এইটুকু থাকবে। এবার কিন্তু কি হচ্ছে, আমরা ধরো দিনের শেষে যদি মেজার করি বা মাসের শেষে যদি দেখি, তাহলে দেখা যাবে যে b1 মাইনাস x1 প্লাস y1 অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু h। মানে আমরা ধরো শুরু করতে পারি যে b1 প্লাস y1, বুঝতে পারছো, এট দ্য বিগিনিং অফ দ্য মান্থ b1 প্লাস y1 ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে h, অর তার চেয়ে ছোট হতে পারে। কিন্তু b1 minus x1 plus y1 is less than equal to h. This is true for any day within the month. মানে মাসে যদি যে কোনো দিনে তুমি যদি দেখো যে তোমার আগের মাসে স্টক ছিল প্লাস তুমি y1 অ্যামাউন্ট কিনেছো, আর প্রত্যেক দিনে কিছু কিছু সেল হচ্ছে, টোটাল যে ভ্যালুসটা b1 minus x1 plus y1, this is less than or equal to h for each day of the month. তো সেই জন্য আমাদের এইটা হচ্ছে রিলেশন। আর একদম শুরুতে আমরা বলতে পারি না, তো সেখানে x1 0 হবে, মানে যখন বিক্রি আমরা শুরু করছে না, মানে মাসের একদম প্রথম দিনে সকালে, তখন আমাদের b1 প্লাস y1 হবে লেস দেন অর ইকুয়াল টু h। আর যদি মাইনাস x1 করে দিন, দ্যাট মিনস দিস ইজ ট্রু ফর এনি ডে উইথিন দ্য মান্থ। এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন অন দ্য অ্যামাউন্ট অফ তোমার স্টক অর অ্যামাউন্ট অফ নাম্বার অফ আইটেমস। এরপরে দেখো আমাদের রিকার্সিভ ফর্মুলা হচ্ছে fn bn। fn bn হচ্ছে রিপ্রেজেন্টস দ্য রিটার্ন এট দ্য nth month, at the end of the month। তো সেটা কত হচ্ছে ম্যাক্সিমাম অফ আর xn yn হচ্ছে আমাদের কি বলে ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবলস। তো সেটা কি p1 x1 মিন্স হচ্ছে সেলিং প্রাইস, মাইনাস c1 y1 কি, দ্যাট ওয়ান হচ্ছে কস্ট প্রাইস, যে অ্যামাউন্ট আমরা কিনছি। তাহলে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রফিট ফর দ্য কারেন্ট মান্থ। ঠিক আছে, p1 xn মাইনাস c1 yn, দিস রিপ্রেজেন্টস দ্য প্রফিট ফর দ্য কারেন্ট মান্থ। কিন্তু আমরা কি করবো, আমরা টোটাল প্রফিট বার করতে চাইবো, সেই জন্য প্লাস হচ্ছে f of n minus 1 bn minus 1। তার মানে fn minus 1 plus bn minus 1, this is the profit from the previous month। ওকে, আগের মান্থ থেকে কত তুমি প্রফিট করেছো সেটা হচ্ছে এটা fn minus 1 bn minus 1, that represents the profit from the previous month। তাহলে কি হচ্ছে, দুটো অ্যাড করলে পরে আমরা টোটাল কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি। তাহলে fn bn represents the return for the nth month, that one represents the sum of the profit for the current month
প্লাস প্রফিট ফ্রম দ্য প্রিভিয়াস মান্থ। তো সেইভাবে হচ্ছে আমাদের এই এফএন বিএন এর ফর্মুলা। আর বিএন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে? বিএন মাইনাস ওয়ান মানে কি স্টক অফ দ্য নেক্সট মান্থ। ধরো যদি আমরা বলি এন মাইনাস ওয়ান যদি আমরা মান্থ কনসিডার করি এন মাইনাস ওয়ান মান্থে, তাহলে কি হচ্ছে না, তো আগের মাসে কত ছিল? বিএন মাইনাস এক্স এন প্লাস ওয়াই, মানে আগের মান্থে তোমার তারও আগে থেকে স্টক ছিল বিএন, সেই মান্থে ওয়াই অ্যামাউন্ট কেনা হয়েছে আর এক্স এন অ্যামাউন্ট বিক্রি হয়ে গেছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য এন মান্থ, একদম মাসের শেষে তোমার হাতে কত থাকবে, স্টক কত হবে? সেটাই হচ্ছে বিএন মাইনাস ওয়ান, তাই না? মানে আগের মান্থে মনে করো তুমি অক্টোবরে ফার্স্টে দেখলে স্টক হচ্ছে বিএন অ্যামাউন্ট, তারপরে অক্টোবরে তুমি কিনেছো ওয়াই এন অ্যামাউন্ট, আর অক্টোবর মাসে তোমার টোটাল সেল হয়েছে এক্স এন অ্যামাউন্ট। তাহলে অ্যাট দ্য এন্ড অফ অক্টোবর অর অ্যাট দ্য বিগিনিং অফ নভেম্বর তোমার হাতে কত স্টক থাকবে? বিএন মাইনাস এক্স এন প্লাস ওয়াই এন। তো সেটা হচ্ছে এরকম, এন যদি অক্টোবর হয় তাহলে বিএন মাইনাস ওয়ানটা বা এন মাইনাস ওয়ান রিপ্রেজেন্টস নভেম্বর। তাহলে এই হচ্ছে আমাদের মানে নভেম্বরের স্টার্টিং এ হাতে কত স্টক থাকবে সেটা হচ্ছে বিএন মাইনাস ওয়ান, এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর যদি আমরা এন ইকুয়াল টু ওয়ান বসাই, এন ইকুয়াল টু ওয়ান বসালে এইটা মানে এই যে ফার্স্ট যে আমরা এক্সপ্রেশনটা লিখেছি সেটাই আসবে, তখন এই এফ এন মাইনাস ওয়ান বিএন মাইনাসটা জিরো হয়ে যাবে, বাদ যাবে। এনিওয়ে, এবার ধরো আমরা আবার রিকারসিভটা এবার সলিউশন করতে চাই। তো এটা হচ্ছে আমাদের ডেফিনিশন, এটা হচ্ছে পুরো আমাদের প্রবলেম ডেফিনিশন। এইবার আমরা এটাকে ধরো সলভ করছি, হ্যাঁ, ফর এন ইকুয়াল টু ওয়ান টু অ্যান্ড সো অন। তাহলে ফর এন ইকুয়াল টু ওয়ান দ্য ফর্মুলা ইজ দিস ওয়ান, ফর দ্য ফার্স্ট মান্থ দ্য ফর্মুলা ইজ দিস ওয়ান। তাহলে এইখানে দেখো কি হচ্ছে, ম্যাক্সিমাইজ করতে হবে এটাকে আমরা। তো ম্যাক্সিমাম করতে গেলে দেখো এখানে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে পজিটিভ, কারণ হচ্ছে যে নাম্বার অফ আইটেমস টু বি সোল্ড অর টু বি পারচেস। তো সেই জন্য নাম্বার অফ আইটেম যদি হয় তাহলে সেগুলো পজিটিভ। সি ওয়ান পি ওয়ান এর হচ্ছে প্রাইস অফ দ্য ইউনিট প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এটসেট্রা। সো পি ওয়ান সি ওয়ান মাস্ট বি পজিটিভ। Okay, so P1, X1, C1, Y1 all are positive, means greater than or equal to 0. তো এইবার যদি এটা ধরো ম্যাক্সিমাইজ করতে চাই, আমরা এক্সপ্রেশনকে যদি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে অবভিয়াসলি কত হবে? C1 Y1 শুড বি 0। তো C1 তো প্রাইস, দ্যাট ওয়ান ফিক্সড, তো সেটা তো আর 0 হবে না, সেই জন্য আমরা কি করলাম, Y1 কে 0 বলে দিলাম। তো Y1 ইজ 0। তাহলে Y1 যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? নেগেটিভ টার্ম কাট আউট হচ্ছে, তার মানে এটা যে ভ্যালু দ্যাট রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এবার x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? মানে x1 মানে কি, আমরা কত অ্যামাউন্ট আমরা সেল করব, বিক্রি করব। কত অ্যামাউন্ট বিক্রি করতে পারি না, তো যত আমাদের স্টক আছে ম্যাক্সিমাম তত অ্যামাউন্ট। তো সেই জন্য দেখো এখানে আমরা লিখেছিলাম যে b1 গ্রেটার দ্যান ইকুয়াল টু x1। তাহলে আমরা ম্যাক্সিমাম x1 কে কত অ্যামাউন্ট করতে পারি? এখানে দেখা যাচ্ছে অবভিয়াসলি দেখো যে p1 x1 কে ম্যাক্সিমাইজ করব, যেখানে p1 ইজ ফিক্সড। তাহলে x1 এর যত বেশি ভ্যালু নেবে, ম্যাক্সিমাম যত বেশি ভ্যালু নেবে তাহলে টোটাল এক্সপ্রেশনটা তত ম্যাক্সিমাইজ হবে, বেশি হবে। সেই জন্য এখানে দেখো কি আছে না, তো x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? b1। তো সেই জন্য আমরা x1 কে ধরে নিচ্ছি x1 ইকুয়াল টু b1। x1 যদি b1 হয়ে যায় দ্যাট গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। তো সেই জন্য সলিউশন হচ্ছে, অবভিয়াস সলিউশন হচ্ছে y1 0, x1 ইকুয়াল টু হচ্ছে b1। ওকে, তাহলে f1 b1 কত আসবে আমাদের? x1 এর ভ্যালু আমরা b1 বসাচ্ছি আর y1 0 বসাচ্ছি, তাহলে p1 b1 হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ f1 b1। তো সেই জন্য এখন লেখা আছে দেয়ারফর f1 b1 ইকুয়াল টু p1 b1। ওকে, এবার ধরো p1 মানে কত না, তো দ্য প্রাইস, কি প্রাইস না, তো হচ্ছে সেলিং প্রাইস ফর দ্য ফার্স্ট মান্থ। তাহলে আমরা আবার চলে যাচ্ছি টেবিলে, দেখো এখানে সেলিং প্রাইস ফর দ্য ফার্স্ট মান্থ কত হচ্ছে, সরি এখানে আই যদি 1 হয় তখন হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 27 রুপিস আর আমাদের কস্ট হচ্ছে 28 রুপিস। কস্ট এখন বসাইনি, এখন আমরা সেলিং প্রাইস বসাচ্ছি 27, মিনস আমাদের P1, এটা হচ্ছে P1, আমাদের উল্টো দিক আছে, এটা P1, 25 হচ্ছে P2, এটা হচ্ছে P3, 28 হচ্ছে P4, এইভাবে। সিমিলারলি এটা হচ্ছে লাস্টে দেখো, এটা হচ্ছে 28 হচ্ছে C1, 26 হচ্ছে C2, 24 হচ্ছে C3, 27 হচ্ছে C4। তো সেই জন্য আমাদের P1 এর ভ্যালু হচ্ছে 27 B1 হলো, এন্ড B1 ইকুয়াল টু কত? B1 দেখো এখানে আছে আমাদের এই যে bn মাইনাস 1 ইকুয়াল টু bn মাইনাস xn প্লাস yn। তো এখানে যদি n ইকুয়াল টু আমরা 2 বসাই তাহলে B1 ইকুয়াল টু B2 মাইনাস x2 প্লাস y2, মানে B2 ডিপেন্ডস অন দ্য আদার ভেরিয়েবল। তো এখানে B হচ্ছে তোমার স্টেট ভেরিয়েবলস, আমাদের থাকে না স্টেট ভেরিয়েবল ডিফাইন করতে হয়, তাহলে B হচ্ছে স্টেট ভেরিয়েবল, x and yn আর দ্য ডিসিশন ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবল, কস্ট, সেলিং কস্ট এন্ড purchase cost, x1 y1। তো এনিওয়ে
তাহলে আমাদের হচ্ছে এটা f1 b1 means হচ্ছে 27 b1 where b1 equal to b2 minus x2 plus y2. That one depends on the or that these are the parameters for the next stage. For n equal to 2, expression will be this one. That expression is complicated. f2 b2 equal to maximum p2 x2 minus c2 y2, similar expression when n equal to 2 plus f1 b1 হবে এটা, তাই না? দেখো এই যে আমাদের যে জেনারেল ফর্মুলা লিখেছি এখানে, তাহলে এখানে কি হওয়া উচিত, f1 b1 হবে। b1 এর ভ্যালু কত না, তো b2 minus x2 plus y2, সেটা এখানে একবারেই বসে দেওয়া আছে। এটা হচ্ছে b1 এর ভ্যালু একসাথে পুট করা হলো। এবার দেখো কি হচ্ছে যে এখানে আমরা ম্যাক্সিমাম নেব ওভার x2 y2, ঠিক আছে? তো সেইখানে আমাদের এই f1 অফ b2 minus x2 plus y2 এই ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে। তো সেই জন্য দেখো আমরা এইখানে এসছি আর কি, এই লাইনটা পরে আমরা দেখছি যে y2 less than equal to যেটা আছে আমরা পরে পড়ছি। তার আগে দেখো বলছে যে f2 b2 মানে কত আসবে, n equal to 2 বসাচ্ছি, সেই জন্য f2 b2 equal to maximum of p2, p2 মানে হচ্ছে 25। আমরা যদি ওই টেবিলটা দেখি সেখানে যদি আমরা লাস্টের আগের কলাম দেখি তাহলে সেখানে দেখবে যে p2 এর ভ্যালু 25 আছে আর c2 এর ভ্যালু 26 আছে। তো সেগুলো আমরা বসাচ্ছি ফ্রম দ্যাট টেবিল। এইবার দেখো হচ্ছে f1 b1, বেসিক্যালি এটা তো b1, তাহলে f1 b1 মানে কত পেয়েছে আগের টেবিল আগের পেজে, দেখো f1 b1 মানে আছে 27 b1। তো সেই জন্য এখানে আমাদের হলো 27 আর এটা হচ্ছে b1 এর ভ্যালু, 27 ইন্টু b1 বসাচ্ছি, f1 b1 এইটা, এটার ভ্যালু হচ্ছে 27 b1, এই b1 এর ভ্যালু হচ্ছে b2 minus x2 plus y2। তো সেই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করছি। তো এখন দেখো হচ্ছে যে এই মানে b1 এর যে ভ্যালু সেটা সাবস্টিটিউট করলাম, করে এবার এটাকে সিম্পলিফাই করো। এইটাকে সিম্পলিফাই যদি করি তাহলে আমরা এটা পাবো, এটা তো ট্রিভিয়াল তোমার ক্যালকুলেশন, 27 b2 plus y2 minus 2x2। এবার দেখো কি আছে না, তো আমাদের যে এই y2 আছে সেই y2 কে আমরা রিপ্লেস করে x2 তে আনতে পারি। তো সেইটার জন্য এই লাইনটা লেখা আছে where y2 less than equal to h minus b2 plus x2। তো এটা কি করে পাওয়া যাচ্ছে, এটা কিছুই না, এটা হচ্ছে ধরো এইটাকে যদি আমরা রিরাইট করি, এটাকে ইকুয়েশনটাকে যদি ইকুয়েশনটাকে যদি রিরাইট করি মানে কি লিখতে হবে, এটা y2 plus b2 minus x2, মানে এই b2 আর x2 কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কত আসবে, b2 plus y2 minus x2। তাহলে b2 মানে হচ্ছে স্টক, আগের স্টক, y2 আমরা কি করছি না, তো এই অ্যামাউন্ট আমরা কিনেছি, তাহলে b2 plus y2 হচ্ছে, আর মাইনাস x2 লেফট হ্যান্ড সাইডে চলে গেলে x2 তো মাইনাস হবে, তাহলে ওই অ্যামাউন্ট বিক্রি করলাম, পুরো যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এইচ হবে। এই যে আগের স্লাইডে দেখো লেখা আছে এটা, এই যে এটা হচ্ছে যে আপার মানে স্টকের যে আপার বাউন্ড আর কি, দ্যাট ওয়ান এইচ। তো এখানে b1 minus x1 minus y লিখেছি, তো এটা হচ্ছে ভ্যালিড ফর অল আই, মানে এটা b2 x2 y2 এর জন্য ভ্যালিড। তো এই যে এক্সপ্রেশন, এই যে আপার বাউন্ড ফর দা স্টক, সেইটা এখানে একটু অন্যভাবে লেখা আছে, y2 লেস দ্যান করে লেখা হয়েছে কিছু না। তাহলে h এর ভ্যালু হচ্ছে 500, b2 আর x2 যেমন আছে তেমনি লিখলাম, কারণ আমরা b2 x2 তো জানি না, সেই জন্য আমরা লিখে নিলাম ইন টার্মস অফ b2 x2। তাহলে দেখো কি হচ্ছে, y2 এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, y2 এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে y2 ম্যাক্সিমাম ভ্যালু। এখন আমরা কি করতে চাইছি, আমরা ম্যাক্সিমাইজ করতে চাইছি, তো সেই জন্য y2 এর আগে কি সাইন আছে, প্লাস। তাহলে y2 এর ভ্যালু যত বেশি তুমি সাবস্টিটিউট করবে তত বেশি কি হবে, টোটাল এক্সপ্রেশন এই যে এক্সপ্রেশনটা আছে তত বেশি ম্যাক্সিমাইজ হবে। তো সেই জন্য আমরা এখানে কি করছি, y2 এর যে ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ওয়ান 500 minus b2 plus x2 দ্যাট ইজ সাবস্টিটিউটেড হিয়ার। তো যদি এটা প্লাস না থেকে y2 এর আগে যদি প্লাস না সাইন থেকে যদি মাইনাস থাকতো তাহলে আমরা y2 কে 0 ধরে নিতাম, কিন্তু যেহেতু পজিটিভ আছে সেই জন্য পজিটিভ থাকার জন্য y2 এর ম্যাক্সিমাম এই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করতে পারি, সেটা এখানে সাবস্টিটিউট করা হলো ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু পজিটিভ আছে। যদি নেগেটিভ থাকতো, কেয়ারফুলি দেখো, যদি নেগেটিভ থাকতো তাহলে y2 কে 0 চুজ করে দিতাম, যেহেতু পজিটিভ আছে সেই জন্য ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে না, তো এইটা হতে পারে, সেটা আমরা সাবজেক্ট করছি। তাহলে y2 ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 500 minus b2 plus x2, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, এখানে কিন্তু ইনইকুয়ালিটি বসাবেন এখানে, কারণ আমরা তো ম্যাক্সিমাম করতে চাইছি, তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা সাবস্টিটিউট করলাম। বাস, এবার সাবস্টিটিউট করার পরে এটাকে আমরা সিম্পলিফাই করছি, দ্যাট বিকামস 27 b2 minus x2 plus 500। বাস, এবার দেখো কি আছে এখানে x2 এর অ্যান্সার কত আসছে, x2 আর সাইন হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, x2 কে আমরা 0 সাব ধরবো, তাহলে তো টোটালটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তো সেই জন্য আমরা এখানে x2 কে 0 সাবজেক্ট করছি ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ the expression f2 b2, then this becomes 27 b2 plus 500।
আবার বি2 মানে কত, বি2 মানে কত হবে, বি3 মাইনাস এক্স থ্রি প্লাস ওয়াই থ্রি হবে। তো সেইটা হচ্ছে বি2 ভ্যালু ইন টার্মস অফ নেক্সট প্যারামিটারস অর নেক্সট ভ্যারিয়েবলস। তাহলে এফ2 বি2 আলটিমেটলি দেখো কি এফ2 পাওয়া যাবে ইন টার্মস অফ বি2, তাই পেলাম আমরা 26 বি2 পেয়ে গেলাম প্লাস 500। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড স্টেজের সলিউশন। এই স্টেজে দেখো x2 হচ্ছে 0, y2 কত, y2 কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম এই ভ্যালুটা। দেখো y2 কিন্তু আমরা বার করলাম না, y2 ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হবে 500 মাইনাস b2 প্লাস x2। x2 0 পেয়ে গেলাম, এখানে x2 0 পেলাম, তার মানে y2 এর ভ্যালু এখন কি থাকছে, লেস দ্যান ইকুয়াল টু 500 মাইনাস b2। যখনই আমরা b2 পেয়ে যাব তখন y2 এর ভ্যালু কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু আগের স্টেজে দেখো এখানে শুধুমাত্র আমরা এই স্টেজে শুধুমাত্র x2 এর ভ্যালু পেলাম, কিন্তু আগের স্টেজে দেখো আমরা কি পেয়েছি, x1 y1 দুটোর ভ্যালু পেয়েছি। x1 হচ্ছে b1 আর y1 হচ্ছে 0, কিন্তু এখানে আমরা y এর ভ্যালু পেলাম না এক্স্যাক্টলি কত, বাট উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ x2 ইকুয়াল টু 0। কিন্তু y2 এর ভ্যালু কত হতে পারে সেটা আমরা পেয়েছি। এখানে দেখো y2 ম্যাক্সিমাম হবে 500 মাইনাস b2, x2 তো 0। কিন্তু এখানে দেখো আবার কি হচ্ছে, আমরা y2 এর ভ্যালু যখন এখানে সাবস্টিটিউট করেছি এক্সপ্রেশনে, সেখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি এটা বসিয়েছিলাম। তার মানে আমরা বলতে পারি যে y2 ইকুয়াল টু 500 মাইনাস b2, সেটা আমরা বলতেই পারি। এবার ধরো n ইকুয়াল টু 3 যদি হয়, সিমিলার এক্সপ্রেশন p3 x3 মাইনাস c3 y3 প্লাস f2 b2। f2 b2 b2 মানে তো এইটা বলে আমরা লিখে নিলাম। এবার f2 b2 কত, 26 b2 প্লাস 500। তার মানে b2 এর পরিবর্তে আমরা কি বসাবো, b2 যে এক্সপ্রেশন, b2 এর এক্সপ্রেশন মানে b3 মাইনাস x3 প্লাস y3। তাহলে দেখো f2 b2 অ্যাকচুয়ালি কত হবে, 26 ইনটু এই b3 মাইনাস x3 প্লাস y3 প্লাস 500। তো এখানে দেখো তাই আছে 26 ইনটু b2 এর ভ্যালু প্লাস 500। এটা হচ্ছে আমাদের b2 f2 b2 এর ভ্যালু। এবার এটাকে আমরা আবার সিম্পলিফাই করে ফেলাম, পুরো এক্সপ্রেশনকে সিম্পলিফাই করলে এটা পাওয়া যাচ্ছে। এবার দেখো কি হচ্ছে, এখানে y3 ভ্যালু আগের মতো, y3 ভ্যালু হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 500 মাইনাস b3 প্লাস x3, আগে যেমন ছিল এক্স্যাক্টলি তেমনি হবে। এখানে দেখো কত হচ্ছে, y এর আগে হচ্ছে প্লাস সাইন, x এর আগে হচ্ছে নেগেটিভ সাইন। তো যেহেতু y এর আগে প্লাস সাইন আছে, তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা সাবস্টিটিউট করব। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 500 মাইনাস b3 প্লাস x3। তো দ্যাট ওয়ান ইজ সাবস্টিটিউটেড। তাহলে 2 ইনটু 500 মাইনাস b3 প্লাস x3 সাবস্টিটিউট হলো, 500 যেমন ছিল তেমনি আছে। ফার্স্ট দেখো 26 b3 মাইনাস x3 সেম এক্সপ্রেশন। এরপর এটাকে আবার আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা এটা পাচ্ছি 27 b3 প্লাস x3 প্লাস 1500। এবার দেখো কি হচ্ছে যে x3 সাইন কি আছে প্লাস, যদি মাইনাস হতো তাহলে x3 কে আমরা 0 নিতাম আগের মতো। তাই আগে কি ছিল, x2 এর আগে নেগেটিভ সাইন ছিল, 0 নিয়েছি ম্যাক্সিমাম, এর জন্য 0 ইজ সাফিসিয়েন্ট। কিন্তু এখানে আমরা মাইনাস নিতে, মাইনাস নিয়ে প্লাস আছে, প্লাস মানে তাহলে কি হবে, x3 যত পসিবল ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা আমাদের কনসিডার করতে হবে। x3 যত বেশি ম্যাক্সিমাম হবে, টোটাল এক্সপ্রেশন ম্যাক্সিমাম হবে, আরো বেশি বাড়বে। তাহলে দেখো আমাদের কি আছে যে অলওয়েজ এটা আমরা জানি যে b3 গ্রেটার দেন ইকুয়াল টু x3, মানে x3 হচ্ছে সেল অ্যামাউন্ট, কতগুলো আইটেম তুমি বিক্রি করবে। তাহলে বিক্রি করার আইটেমের পরিমাণ কত হবে, যে স্টক b3 তার চেয়ে বেশি হবে না। তো সেই জন্য b3 গ্রেটার দেন ইকুয়াল টু x3 অলওয়েজ, আগেও বলেছি এখনো বলছি। তাহলে x3 ম্যাক্সিমাম ভ্যালু কত নিতে পারি, b3, সেই b3 এখানে সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে 25 b3 হলো, তাহলে 25 b3 প্লাস 1500। সো দিস ইজ দ্য ভ্যালু অফ f3 b3। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, যে আমরা x3 ভ্যালু পাচ্ছি b3, x3 ভ্যালু পাচ্ছি b3। তাহলে এই স্টেজ পর্যন্ত দেখো যে আমরা যে সলিউশন গুলো পেলাম, আরো একটা স্টেপ বাকি আছে, কিন্তু তার আগে আমরা দেখো কি পাচ্ছি সলিউশনে। ফার্স্ট স্টেজে আমরা পেয়েছি y10 x1 b1, এটা হচ্ছে সলিউশন ইন টার্মস অফ b1, স্টেট ভেরিয়েবল হচ্ছে b1, ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল উই হ্যাভ দ্য সলিউশন। সেকেন্ড স্টেজে y2 এর ভ্যালু কত আসবে, 500 মাইনাস b2 প্লাস x2, x2 0 হয়ে গেছে, x2 ভ্যালু পেয়েছি, y2 এর ভ্যালু হবে 500 মাইনাস b2। এই স্টেজে আমরা কি পেলাম না, তো x3 ইকুয়াল টু পেলাম b3, আর y3 ভ্যালু কত হবে, y3 ভ্যালু হচ্ছে 500 মাইনাস b3 প্লাস x3। x3 কত হয়েছে b3, এখানে যদি আমরা বসে দিই x3 ভ্যালু, তাহলে কত হবে y3 লেস দেন ইকুয়াল টু 500। তো অ্যাকচুয়ালি কত হবে 500, কারণ y3 যদি 500 বসায় তাহলে টোটাল আমাদের দেখো এখানে কি হবে, হ্যাঁ অপটিমাম সলিউশন বা ম্যাক্সিমাম সলিউশন পাবো। তাহলে y3 বেসিক্যালি হচ্ছে 500, এখান দিয়ে পেয়ে যাচ্ছি, কারণ যেহেতু x3 b3 হচ্ছে, b3 b3 ক্যান্সেল হচ্ছে। তাহলে এই স্টেজে এসে আমরা x3 পেলাম b3 আর y3 পাচ্ছি 500।
এরপরে দেখো লাস্ট স্টেজে বি থ্রি ইকুয়াল টু বি ফোর মাইনাস বি এক্স ফোর প্লাস ওয়াই ফোর, আগের মতোই ফর্মুলা। এবার এন ইকুয়াল টু ফোর যখন আমরা সাবস্টিটিউট করছি তখন এক্সপ্রেশন এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এখানে পি ফোর যদি আমরা দেখি ওই ফার্স্ট টেবিলে, পি ফোর মানে ফার্স্ট কলামের ভ্যালু 28 আছে দেখবে, সি ফোর ফার্স্ট কলামের কস্ট ভ্যালু সেটা দেখবে 27, আর এফ থ্রি বি থ্রি মানে কত পেয়েছে দেখো, এফ থ্রি বি থ্রি, এফ থ্রি বি থ্রি হচ্ছে 25 বি থ্রি প্লাস 1500, তাহলে 25 এটা হচ্ছে বি থ্রি প্লাস 1500, হ্যাঁ বি থ্রি মানে তো এটা। আবার এটাকে সিম্পলিফাই করে আমরা এটা পেলাম। এবার এইখানে লক্ষ্য করে দেখো যে ওয়াই এর আগে, ওয়াই ফোর এর আগে নেগেটিভ সাইন, অবভিয়াসলি ওয়াই ফোর ইকুয়াল টু 0। এখানে ওয়াই ফোর বাড়ালেই তোমার কি হবে, এফ ফোর বি ফোর এর ভ্যালু কমে যাবে, সেই জন্য ওয়াই ফোর শুড বি 0 হয়ে গেল। ওয়াই ফোর 0 হয়ে গেল। আর এক্স ফোর কত আসবে, এক্স ফোর এর যে ম্যাক্সিমাম ভ্যালু, কারণ এক্স ফোর এর আগে কি আছে পজিটিভ সাইন, তাহলে এক্স ফোর এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে বি ফোর। এক্স এর সবসময় ভ্যালুগুলো হচ্ছে বি এর সাথে সমান বা তার চেয়ে কম নিতে হবে, তাহলে ফর ম্যাক্সিমাম বি ফোর এক্স ফোর ইকুয়াল টু বি ফোর। তাহলে এই স্টেজে আমরা ওয়াই ফোর আর বি এক্স ফোর দুটোরই ভ্যালু পাচ্ছি ইন টার্মস অফ বি। তাহলে বি ফোর আমরা বসে দিলাম, এক্স ফোর এর জায়গায় বি ফোর সাবস্টিটিউট করছি, টোটাল ভ্যালু হচ্ছে 28 বি ফোর প্লাস 1500। ব্যাস এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট। ঠিক আছে, তাহলে দেখো দ্য প্রফিট বা টোটাল প্রফিট অফ দ্য এন্টায়ার প্রবলেম, F4 B4 gives the total profit of the entire problem। কেন টোটাল প্রফিট, কারণ দেখো আমরা এই যে এক্সপ্রেশনটা দেখো F4 B4 এর যে এক্সপ্রেশন লিখেছি সেটা লক্ষ্য করলেই বোঝা যাবে কেন এটাই ফাইনাল অ্যান্সার, ফাইনাল প্রফিট। কারণ F3 B3 টার্মটা হচ্ছে আগে বললাম যে F3 B3 এর প্রেজেন্স দ্য প্রফিট ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, তার মানে আগে তিনটে স্টেজ হয়ে গেছে, তিনটে স্টেজ থেকে আমরা যে প্রফিট পেয়েছি দ্যাট ওয়ান F3 B3। তাহলে এখানে আমাদের এসে প্রফিট পেয়ে গেছি, আগের স্টেজ পর্যন্ত প্রফিট হচ্ছে F3 B3। আর P4 X4 minus C4 Y4 represents the profit at the current stage। তাহলে কারেন্ট স্টেজের প্রফিট মানে স্টেজ 4 এ, আর তোমার হচ্ছে আগের স্টেজের প্রফিট, দুটো মিলে কি হবে টোটাল প্রফিট। তো সেই জন্য P4 B4 represents the profit at the end of month 4। তাহলে F3 B3 কি রিপ্রেজেন্ট করবে, F3 B3 represents the profit at the end of third month, F2 B2 represents the profit at the end of second month, F1 B1 represents the profit at the end of first month। ওকে, তো প্রত্যেকটা মান্থের শেষে কত আমাদের প্রফিট হবে সেটা কিন্তু আমরা এই এফ ফাংশন থেকে পেয়ে যাব। এবার দেখো ইট ইজ গিভেন দ্যাট B4 ইকুয়াল টু 200, মানে আমাদের একদম বলা কি ছিল না, তো আমাদের একদম মাসের শুরুতে একদম প্রথমেই আমাদের যখন আমরা এই 4 মান্থে যখন আমরা ফোরকাস্টিং দেখতে চাইছি তখনই আমাদের স্টার্টিং এ কত দেওয়া আছে তোমার 200 স্টক আছে, 200 ইউনিট আমাদের স্টক আছে। তাহলে 200 ইউনিট যদি আমাদের স্টক থাকে তাহলে B4 ইকুয়াল টু 200, that value is substituted here। ঠিক আছে, 28 into 200 plus 1500, তো এটা বার করলে যেটা হবে that one is the exact numerical answer। ঠিক আছে, তাহলে 28 into 200 মানে কত আছে 55600 plus 1500, 5600 plus 1500 কত হচ্ছে 7100, মানে 7100 হচ্ছে ফাইনাল প্রফিট। এইবার প্রত্যেক ক্ষেত্রে তাহলে আমাদের এক্স আর ওয়াই কত আসবে দেখো, এখানে কত y4 হচ্ছে 0, x4 হচ্ছে b4, মানে x4 হচ্ছে 200, তাহলে x4 আমরা পেয়ে গেলাম 200। ওকে, তারপরে আমাদের কি আছে ওই x3 b3 এই সমস্ত গুলো বার করতে হবে। তো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল যে প্রফিট দ্যাট উইল বি 7100, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x4 y4 আমরা পেয়ে যাচ্ছি। ব্যাস, এরপরে অন্যান্য যে ভ্যালুস গুলো আছে সেগুলো যদি আমরা বার করি তাহলে দেখো মানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এক্স আর ওয়াই বার করা। এবার B3 মানে কত আসবে দেখো, B3 মানে আমরা কি পেয়েছিলাম, আবার চলে যায় B3 তে, দেখো B3 সমান দেখো আমরা পেয়েছিলাম যে B3 মানে এই রিলেশন থেকে আমরা পাবো না, থামো B3 আমরা কোথায় জানো এক্সপ্রেশন, যে B3 মানে হচ্ছে x3, B3 মানে যে B4 সরি এখান থেকে পাবো B3 ইকুয়াল টু B4 মাইনাস x4 প্লাস y4। তাহলে B4 কত পেলাম দেখো, B4 পেলাম আমরা 200, B4 মানে x4, তাহলে এখানে আবার আগের স্লাইডে যদি বসাই B4 আর x4 হচ্ছে সেম, 200 কেটে গেল, তাহলে B3 মানে হচ্ছে y4। ঠিক আছে, B3 হচ্ছে y4 এর ভ্যালু, y4 এর ভ্যালু আমরা কত পেলাম, y4 এর ভ্যালু কত হলো, y4 হলো 0, y4 0 হয়ে গেছে, y4 0, তাহলে কত আসছে আমাদের
পুরোটাই জিরো হয়ে গেল, তাই না? B3 ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে দেখো B3 ইকুয়াল টু সেই জন্য জিরো হলো। B2 ইকুয়াল টু কত হবে? B2 এর এক্সপ্রেশনে চলে যাই। B2 এর এক্সপ্রেশন হচ্ছে B3 মাইনাস x3 প্লাস y3। B3 কত পেলাম? জিরো পেলাম। x3 কত পেয়েছি আর y3 কত পেয়েছি? x3 y3 এখান থেকে আমরা পেলাম x3 y3। হ্যাঁ, এখানে লিখেই নিলাম এই টেবিলে। দেখো এগুলো একটা সিঙ্গেল টেবিল হলে সুবিধা হতো। তো এখানে দেখবে আছে আমাদের B3 হচ্ছে জিরো, তো পেলাম, এই যে B3 এখানে জিরো পেলাম, x3 হচ্ছে জিরো পাওয়া গেছে, আর y হচ্ছে তোমার, তো আবার যদি আমরা চলে যাই আগের টেবিল, এখানে এই যে এখানে দেখো y3 ভ্যালু কত হবে? y3 হচ্ছে 500। কেন না? তো B3 আর x3 সমান, B3 x3 সমান হলে এটা জিরো হয়ে গেল, তাহলে y3 হচ্ছে 500, ম্যাক্সিমাম ভ্যালু আমরা সাবস্টিটিউট করেছি, হলো। আর B3 পেলাম জিরো, তার মানে x3 হচ্ছে জিরো, তাই না? B3 জিরো পেলাম, B3 জিরো হলো, x3 জিরো হলো, তাহলে x3 জিরো আর y3 হচ্ছে 500, সেটা এখানে লিখেছে দেখো। B3 জিরো, x3 জিরো, y3 হচ্ছে 500, তাহলে B2 হচ্ছে 500। সিমিলারলি B1 এর যে এক্সপ্রেশন আছে B2 মাইনাস x2 প্লাস, এটা প্লাস সাইন হবে, প্লাস y2, সেগুলো যদি আমরা সাবস্টিটিউট করি এটা হবে 500। ওকে, আচ্ছা, আর x4 মানে হচ্ছে 200 পেলাম আমরা, যে B4 ইকুয়াল টু x4 ইকুয়াল টু হচ্ছে 200, তার মানে x4 হচ্ছে 200। আর সেই স্টেজে দেখো আমরা পেয়েছি y4 হচ্ছে জিরো, এই যে y4 জিরো। এবার x3 জিরো, y3 দেখো 500 পেয়েছি, x3 জিরো, x3 মানে হচ্ছে B3 জিরো হয়েছে, আর y3 তো 500, তাহলে x3 জিরো, y3 500, x3 জিরো, y3 500। এবার y2 কত হবে দেখো? x2 y2, x2 y2 তে চলে এসছো, x2 জিরো পেয়েছো, y2 এর ভ্যালু কত হচ্ছে? y2 এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এইটা, তাহলে x2 জিরো, b2 জিরো, b2 পেলে 500, x2 জিরো এখানে, b2 আমরা ওই টেবিলে পেয়েছি, দেখো লেখা আছে 500, তাহলে 500 মাইনাস 500 জিরো, তার মানে y2 হচ্ছে জিরো। হ্যাঁ, y2 জিরো। সিমিলারলি x1 হচ্ছে 500, দেখো পাবো আমরা x1 মানে এখানে চলে আসো, x1 মানে হচ্ছে b1। ঠিক আছে, b1 এর ভ্যালু কত হচ্ছে? x2 y2 কত পেলাম? সেগুলো এখানে বসাও, x2 y2 আবার তো ভুলে গেলাম আমি। x2 y2 হচ্ছে জিরো জিরো, তাহলে x2 y2 যদি জিরো জিরো হয়, x2 y2 যদি জিরো জিরো হয়ে যায়, হয়ে গেল, এই যে এখানে x2 y2 জিরো, b2 কত হলো? x2 y2 জিরো আর b2 কত পেলাম? b2 হচ্ছে 500, তাহলে x1 500 হচ্ছে, কারণ x1 ইকুয়াল টু হচ্ছে b2, b1 মানে 500, তার মানে x1 500, y1 জিরো। তো যাক, এই ভ্যালুস গুলো আগের আগে যে আমরা স্টেপ গুলো পেয়েছি ওগুলো ব্যাক করে করে আমরা যদি দেখে নিই, তাহলে আমরা সমস্ত এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো। তো এটাকে যদি আমরা ধরো টেবুলার ফর্মে যদি আমরা লিখে থাকি, তাহলে ফর দ্য ফার্স্ট মান্থ, 4 মান্থের আমাদের বলতে হবে কত কিনবো কত সেল করবো। তাহলে ফার্স্ট মান্থে আমরা কি করবো? ফার্স্ট মান্থে আমাদের ধরো, হ্যাঁ, সেল করবো 200 আর কিনবো জিরো অ্যামাউন্ট, মানে একটাও কিনবো না। কেন? এখানে দেখো আমাদের তাই আছে যে আমাদের ফার্স্ট মান্থের জন্য, ফার্স্ট মান্থ কিন্তু আমাদের কি দিয়ে লিখেছি আমরা? ওই এ দিয়ে লিখেছি, ওই 4 দিয়ে, তাই না? ফার্স্টে তো আমাদের 4 ছিল, তাহলে হচ্ছে 200 জিরো, এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 200, ওয়াই এর ভ্যালু জিরো, তাহলে এটা হচ্ছে জিরো পারচেজ, আর সেল হচ্ছে এক্স মানে তো সেল, ওয়াই মানে পারচেজ, তাহলে হচ্ছে জিরো আর 200। তারপরে ধরো সেকেন্ড মান্থের জন্য কি হবে? আমরা ধরো 300 মানে 500, y2 y3 মানে 500 অ্যামাউন্ট আমরা, হ্যাঁ, কিনবো, আর সেল করব জিরো অ্যামাউন্ট, তাই তো? সেল করছি আমরা জিরো অ্যামাউন্ট। তারপরে মান্থে আমরা কিনবো না, বিক্রিও করবো না। তারপরে মান্থে আমরা কি করবো না, তো আমরা x1 হচ্ছে আমাদের সেল করব, আর y1 আমাদের হচ্ছে, হ্যাঁ, মানে কিনবো আর কি। তাহলে y1 কিনবো মানে কি? কিছু কিনবোই না আমরা, কিছু কিনবো না, সেল করে দেবো 500। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আর কি। করে দেখা যাচ্ছে আমাদের 7,100 টাকা, 4 মাস যদি আমরা বিজনেস করি তাহলে আমাদের 7,100 টাকা আমাদের লাভ হবে।
মানে থার্ড মান্থে দেখো কি দোকান খুলে বসে থাকবো কিন্তু কিনবো না বিক্রিও করবো না, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? তো এখন ধরো এই যে ভ্যালুস গুলো আছে, ভ্যালুস গুলো তো একটা ধরো টেবিলে হলে মানে বোর্ড যদি হতো তাহলে একটু দেখতে সুবিধা, স্লাইডে তো ব্যাক করতে হচ্ছে, আসতে হচ্ছে, তোমাদের মনেও থাকছে না। তো পুরোটা ধরো প্রিন্ট আউট ফর্মে যে স্লাইড গুলো দেওয়া আছে সেগুলোকে প্রিন্ট নেবে, প্রিন্ট নেওয়ার পরে সেগুলো স্টাডি করবে, তাহলে সুবিধা হবে দেখবে। মানে পড়ার সময় মানে উল্টি পাল্টি পাশ করে দেখবে ভ্যালুস গুলো সব পেয়ে যাবে। B1, B3, B2, B1, X4, Y4, X3, Y3, X2, Y2 আর X1, B1, Y1 কিভাবে পাওয়া যাচ্ছে দেখবেন। আর এখানে দেখো মান্থের যে অর্ডারটা করলাম আর ওই যে অরিজিনাল টেবিল আছে সেটা কিন্তু আলাদা। এখানে যে মান্থ রিপ্রেজেন্ট মিনস ফার্স্ট মান্থের কথা, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, ফোর মান্থ এইভাবে বলা। আর উপরে যে আছে সেটা হচ্ছে কিন্তু একটা ইন্ডেক্সিং এর জন্য, আয়ের ভ্যালু ওইটা। তো এই নোটেশনটাতে একটু তোমার চেঞ্জ করা আছে আর কি, মানে নোটেশনটা পুরোটাকেই চেঞ্জ করতে হতো তাহলে ঠিকঠাক হতো আর কি। তো পুরোটা চেঞ্জ করতে অনেক সময় লাগবে বলে আর আমার করা হয়নি। এনিওয়ে, তাহলে এখানে কিন্তু মান্থ যদি তুমি এটাকেও যদি এই টেবিলেও যদি লাস্ট টেবিলেও যদি মান্থকে 4, 3, 2, 1 করে লিখতে, তাহলে 4 মানে আমরা তাহলে বুঝতাম যে এটা প্রথম মাসের জন্য, 3 মানে সেকেন্ড মান্থ, 2 মানে হচ্ছে থার্ড মান্থ, আর 1 মানে হচ্ছে লাস্ট মান্থ, সেটা ভাবে আমরা বলতে পারি। তাহলে বুঝতে পারছি এই সলিউশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রথম মাসে আমরা 0 অ্যামাউন্ট আমরা পারচেস করব মানে কিনবো, মানে কিছুই কিনবো না, আর 200 অ্যামাউন্ট আমরা সেল করব। সেকেন্ড মানে 500 অ্যামাউন্ট আমরা কিনে নেব কিন্তু কিছু বিক্রি করবো না। থার্ড মান্থে কিছু বিক্রিও করবো না, কিনবো না। ফোর্থ মান্থে আমরা 0 অ্যামাউন্ট আমরা কিনবো মানে কিছু কিনবোই না, আর 500 অ্যামাউন্ট আমরা বিক্রি করবো। তো এই হচ্ছে আমাদের টেকনিক। তো এরকমের গন্ডগোলের কারণ হচ্ছে দেখো যে কখনো কিনছি কখনো কিনছে না, এই সমস্ত কারণ হচ্ছে যেহেতু আমাদের লাস্ট 2 মান্থে দেখো আমাদের যে প্রাইসে কিনবো তার চেয়ে কম প্রাইসে আমাদের বিক্রি করতে হবে, এটা হচ্ছে সমস্যা আর কি। কি বুঝতে পেরেছো? তো এখানে দেখো লাস্ট 2 মান্থে আমরা কিন্তু কিছু কিনছি না কেন কি না, তো ওখানে যা প্রাইস আর কি কেনা প্রাইস তার চেয়ে বিক্রি মূল্য হচ্ছে কম। সেকেন্ড মান্থে আমরা ধরো কিনছে 500, কেন সেকেন্ড মান্থে কিনছে একটু দেখা যাক। টেবিলটা দেখো, সেকেন্ড মান্থে যখন কিনছি আমরা, ঠিক আছে, কস্ট আর কি 24 টাকা, 24 টাকায় কিনছি, কিন্তু অন্যান্য যে শেষের 2 মাসে দেখো যখন আমরা কিনবো তাদের কস্ট প্রাইস কত, 26 টাকা, 28 টাকা, বিক্রি করবো 25 টাকা, 27 টাকায়। বুঝতে পারছো? তো সেইটা হচ্ছে দেখো প্রবলেম। প্রবলেম মানে কি, আমরা ধরো এই যে সেকেন্ড মান্থে যখন 24 টাকায় করে কিনলাম, কিনে আমরা একদম লাস্ট মান্থে 27 টাকা করে বিক্রি করছি, তাহলে কি হচ্ছে, সবচেয়ে বেশি লাভ হচ্ছে। তো সেই জন্যই আমরা দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে 24 টাকায় কিনছি সেকেন্ড মান্থে, সেটা রেখে দিলাম, রেখে দিয়ে লাস্ট মান্থে আমরা 27 টাকা করে পাবো। তাহলে 24 টাকায় কেনা জিনিস 27 টাকা করে বিক্রি করছে, তাহলে কি হচ্ছে, 3 টাকা করে লাভ হলো। কিন্তু কিন্তু আমরা যদি ধরো সেকেন্ড মান্থে এই থার্ড মান্থে 26 টাকা করে কিন্তু 25 টাকায় বিক্রি করতাম, তাহলে কিন্তু আমাদের লস হতো। 28 টাকায় কিনে যদি 27 টাকায় বিক্রি করতাম তাহলে লস হতো। কিন্তু দোকানদার কি করলো, এটাকে স্টকে রেখে দিল, 24 টাকা করে কিনে রেখে দিল, দেখছে যে এই মাসে বিক্রি করলে 1 টাকা লাভ হবে, কিন্তু যদি লাস্ট মান্থে বিক্রি করো 3 টাকা করে লাভ হবে, তাই না, বেশি লাভ হবে। তো সেই জন্য সে রেখে দিচ্ছে স্টকে। থার্ড মাসেও বিক্রি করেনি, থার্ড মাসেও বিক্রি করলে 1 টাকা লাভ হতো, ফোর্থ মাসে সে 27 টাকা মানে 3 টাকা করে পার ইউনিটে বেশি পাবে, সে বিক্রি করছে। কিন্তু দেখো এখানে ফার্স্ট মান্থের সেল প্রাইস কি ছিল, 28 টাকা, সেটা কিন্তু আর পরে কোথাও নেই, তাই না? তো এই জন্যই আমাদের ক্যালকুলেশন করে যেটা পাওয়া গেল দেখো যে থার্ড মান্থে ম্যাক্সিমাম 500 ইউনিট কেনার মতো তার ক্যাপাসিটি আছে, সে কিনে নিল, নিয়ে লাস্ট মান্থে 27 টাকা করে লাভে পাচ্ছে, তখন বিক্রি করে দিল। তো এটা কিন্তু সিস্টেমেটিক্যালি কিন্তু পাওয়া গেল ক্যালকুলেশন করে। কিন্তু অ্যাপারেন্টলি কি মনে হচ্ছিল যে 26 টাকা করে কিনে 25 টাকা করে বিক্রি করবে, 28 কিনে 27 বিক্রি করবে, এরকম কিন্তু ব্যাপারটা না। ওই মাছ দুটোকে কিনলোই না, আগের যা স্টক ছিল বেশি করে স্টক রাখলো, সেগুলোকে বিক্রি করলো। তো এই হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল টেকনিকের এই হচ্ছে সুবিধা, যে ম্যাথামেটিক্যালি আমরা সলভ করে পেয়ে গেলাম কোন মাসে কি কিনতে হবে। অ্যাপারেন্টলি কিন্তু এটা বোঝা মুশকিল ছিল, বা অ্যাপারেন্টলি টেবিল দেখে কি মনে হচ্ছিল, বেশি টাকায় কিনে কম দামে বিক্রি করবো এরকম মনে হচ্ছিল, কিন্তু বেসিক্যালি তা না। সেই ঠিকঠাক করে বিজনেস করতে গেলে আমরা এইভাবে করতে পারি আর কি। এর পরে ক্লাসে এটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, একটু দেখে নেবে। এর পরে ক্লাসে আমরা দেখো পড়বো মডেল 8, অ্যাপ্লিকেশন ইন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, means how we can solve the linear programming problem using dynamic programming technique. তো আর একটা টেকনিক আমরা শিখবো আর কি, মানে এলপিপি সলভ করা তো অনেক মেথড আমরা শিখেছি, তাই না, সিমপ্লেক্স মেথড, বিগেম মেথড, ডুয়েল সিমপ্লেক্স মেথড,
রিভার্স সিমপ্লেক্স মেথড, এরকম অনেক অনেক মেথডস আমরা আছে, প্রচুর মেথড আছে টু সলভ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। বাট ইন নেক্সট ক্লাস উইল স্টাডি দ্য dynamic programming technique to solve the LPP. তাহলে আজকে এখানে আমাদের শেষ হচ্ছে আজকের ক্লাস। তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দেবে।